সচিবালয়ে সমাবেশ করেও ক্ষান্ত দেননি প্রশাসনের কর্মকর্তারা। তারা এবার রীতিমতো আরো বড় সমাবেশ করেছেন সাবেক এবং বর্তমান প্রশাসনের আমলারা। আমরা এরকম একটা সমাবেশের খবর দেখেছি এবং সেখানে তারা কি কি বলেছেন এবং যেটা জরুরি প্রায় বলি কিভাবে বলেছেন, তাদের ভয়েসের ইনফ্লেকশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু একটু মন দিয়ে যদি দেখি প্রচুর ভিডিও পাওয়া যায়। কিভাবে কথা বলছেন, কি টোনে কথা বলছেন একটু দেখবো সবাই। তারা কি বলেছেন এবং সেই প্রসঙ্গে কয়েকটা পাল্টা জবাবও সম্ভবত একটু দেওয়া দরকার। তারপর সরকারের নির্লিপ্ততা নিয়ে কয়েকটা কথা। আমি প্রথম একটু বলি, একটু অদ্ভুত। এখানে একজন পরিচিত, মিডিয়াতে পরিচিত এক ভদ্রলোককে দেখলাম। আমি জানি না উনি কখনো প্রশাসন ক্যাডারে ছিলেন কিনা। তিনি তাদের পক্ষে ওখানে কথা বলছেন এবং খুব ইন্টারেস্টিংলি মানে বয়ান তৈরিটা খেয়াল করি, প্রচুর হাততালি তিনি পেয়েছেন। বয়ানটা হচ্ছে এই যে সংস্কার কমিশন, তার মধ্যে আওয়ামী লীগ ঢুকেছে। মানে খেয়াল করি আমরা, আওয়ামী লীগ ঢুকে দেশটাকে অস্থিতিশীল করতে চাইছে বলেই এসব করছে। এটা জুলাই অগাস্টের যে অভ্যুত্থান তার চেতনা বিরোধী। আওয়ামী লীগ স্যাবোটাজ করছে এই কমিশনটার মধ্যে এই ধরনের সুপারিশ করতে গিয়ে। প্রচুর হাততালি হয়েছে, মানে বুঝি আমরা কোন জায়গায় কিভাবে কথা হচ্ছে। যাই হোক, ওই সমিতি প্রশাসনের লোকজন যা যা কথা বলেছেন সেগুলো। নির্বাচনের প্রশ্ন আসে, একজন খুব রেগে টেগে বলছেন শুধু প্রশাসন ক্যাডারে কি নির্বাচন করেছে, আর কোনো ক্যাডারের কেউ কি নির্বাচন করেনি? মানে ওনারা সবাইকে খুব স্টুপিড মনে করে, এটা হাসি পায়। এই জন্য নির্বাচন আরো অনেকে করেছেন, কিন্তু নির্বাচনের প্রধান দায়িত্ব পালনকারী কর্মকর্তা সেটা হচ্ছে রিটার্নিং অফিসার, আমাদের ডিসিরা হন। ডিসি মানে আবার জেলা প্রশাসক করেছেন তারা। ফানি, আমরা যদি বলি কালকে থেকে এটা জেলা প্রশাসক থাকবেন, এটা ডেপুটি কমিশনার থাকবে, দেখবেন এটা নিয়েও তারা নেমে গেছে। তারা প্রশাসক হতে চান। প্রশাসক না, ওনারা আসলে একটা জেলা প্রধানমন্ত্রী হতে চান। আমি বহু সময় এটা নিয়ে লিখেছি কলাম অনেক আগে, যে ওনারা একজন জেলা প্রধানমন্ত্রী হয়ে উঠতে চান। যাই হোক, এই ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইউএনওরা দায়িত্ব পালন করেছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে। নির্বাচন কে করে আসলে? নির্বাচনের মূল অথরিটি কে থাকে? তারা থাকেন। তো ওনারা যদি অন্য কেউ আর কোনো দায়িত্বে থেকেছেন সেটাকে সামনে আনেন, এটা রিডিকিউলাস, হাস্যকর। সুতরাং যত ভুয়া নির্বাচন হয়েছে তার দায় প্রশাসনকে নিতে হবে, প্রধানত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ আছে, তারা যথেষ্টের বেশি সমালোচনার শিকার হয়েছে, কারণ তারা বন্দুক ধরেন, তাদের প্রফেশনটা এরকম, তাদের হাতে বন্দুক থাকে, তারা গুলি করেন, তারা গুলি করেছেন এবং সেটার মাসুলও দিয়েছেন। এটাই বলি বারবার যে পুলিশের সাথে প্রশাসনের তুলনা হলো এই দুটোই মূলত শেখ হাসিনাকে, এই দুটো ক্যাডার, এদের হাতেই আসলে সেসব ক্ষমতা থাকে একটা অবৈধ রেজিমকে ক্ষমতায় রাখার জন্য, এ দুটোই রেখেছে মূলত। কিন্তু পুলিশকে নিয়ে যথেষ্ট কথা, যখন পুলিশকে আমরা কনফ্রন্ট করেছি, পুলিশকে গুলি করেছি, পুলিশ এসে আমাদের সাথে নানান রকম ঝামেলা করেছে, এনারা সেই তুলনায় কোনো সমস্যাই হয়নি। পুলিশকে তো পালাতে হয়েছে সবাইকে, পরে আস্তে আস্তে ফিরে এসছে। প্রশাসন তো পালায় নেই। কেন পালায় নেই? ওই যে বললাম, গুলি করে নেই। আমরা ফর দ্য টাইম বিং ভুলে গেছি করাপশনের জন্য অনেকেই জড়িত। কিন্তু এই যে সরকারের যত প্রকল্পের মানে লুটপাট হয়েছে প্রকল্প থেকে, ওগুলো প্রজেক্ট ডিরেক্টর মূলত কারা আমরা খুব স্পষ্টভাবে জানি। সুতরাং এই দুর্নীতি সহ অন্যান্য ক্যাডারও দুর্নীতিতে জড়িত ছিল না তা বলছি না, জেনারেলি এই কথা একটু ক্লিয়ার করে রাখা ভালো। এই বক্তব্যটা সবার জন্য না, there are some exceptions for sure। তারা অনেকে বলছেন কিভাবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করা যায়। কোনোভাবেই নিয়ন্ত্রণ মুক্ত করা যায় না, কোনোভাবেই করা যায় না। আমরা শেখ হাসিনার 15 বছরে কোনোদিন শুনি নাই কেউ দাঁড়িয়েছেন। কিছু মানুষ যারা কম করেছেন তারা কেউ ওএসডি হয়েছেন, বাকি যারা ঠিকঠাক মতো কাজ করেছেন প্রত্যেকে শেখ হাসিনার যা চাওয়া সেটাকে পূর্ণ করেছেন। বিশেষ করে টপ পজিশনগুলোতে সচিব হিসাবে যারা গেছেন, আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত নই একজনও ছিলেন যিনি শেখ হাসিনার নেক নজরে ছিলেন না। তার বাইরে থেকে কেউ এসে সচিব হতে পেরেছে। এদেশে আমরা বসবাস করেছি, খুঁটিনাটি খোঁজ খবর রেখেছি, যেহেতু এই ব্যাপার নিয়ে কথা বলি। সুতরাং ওরা কোনোদিন পাল্টাবেন না, তাদের কোনো বেআইনি কাজ করার কথা কখনোই ছিল না। এটা সরকার যেই হোক না কেন। ওই যে গত ভিডিওতে বলেছিলাম, ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী, ওনারা সরকারি কর্মকর্তা নন, ওনারা প্রজাতন্ত্রের কাজ করবেন।
নিশ্চিতভাবে সরকার যা বলবেন সেটা যদি আইনি চৌহদ্দির মধ্যে হয় তাহলে সেটা পালন করবেন। এর বাইরে কি করেননি তারা আমাদের সব দেখা আছে, সব জানা আছে। বলা হচ্ছে ৭৫-২৫-এর যে ব্যাপারটা এটা আদালত দ্বারা সেটেলড। শেখ হাসিনা লাগছে কথাটা, তাই না? কোটা আদালত দিয়ে সেটেলড, আদালত বলবে। হয়েছিল ওটা কথাগুলো। ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে, আদালত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, সুতরাং এটা নিয়ে আর কোনো কথার কিছু নাই। পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে, কোনো কথার কিছু নাই। কথার কিছু কি আছে? পঞ্চদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ অংশগুলো বাতিল হয়নি। ত্রয়োদশের রিভিউ হচ্ছে, বাতিল হতে পারে না। সুতরাং আদালত এটা বলে দিয়েছে, সরি, কোনো যুক্তিই না। আর এটাও জরুরি কথা, এটাও জরুরি কথা, একটা দেশের সিভিল সার্ভিসের কত পার্সেন্ট কিভাবে হবে আমি মনে করি না এটা আমাদের আদালতেরও এখতিয়ার, এটা সরকারের পলিসি ইস্যু। যেমন কোটা একদমই সরকারের পলিসি ইস্যু ছিল, এটা আদালতের বলারও কিছু নেই। সরকার যদি সংস্কার করতে চায় করবে কিনা, সঠিক হবে কিনা সেই ডিবেট হতে পারে, কিন্তু বাঙালিকে হাইকোর্ট দেখানোর আসলে দরকার নেই এই ক্ষেত্রে। আমি মনে করি হাইকোর্ট দেখালে শেখ হাসিনার কথা মনে হয়। প্রশাসনে হাত দিয়ে নাকি রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করা হচ্ছে। অনেকের বক্তৃতা, আমি অনেকগুলো বক্তৃতা শোনার চেষ্টা করলাম। কি অ্যাগ্রেসিভ, কি বিভৎস ভয়ঙ্কর আক্রমণাত্মক ভাষা। অনেকের বয়স দেখে মনে হচ্ছিল তারা এখনো চাকরিতে আছেন। আমি তো আসলে সবার নাম এবং চাকরিতে আছেন কি নেই জানি না, বলছেন তো চাকরিতে থাকা কয়েকজনকে তো একজনকে তো চেনাই যায়, মাঝে মাঝে দেখা গেছে। তারা বলছেন দেশের সার্বভৌমত্ব, মানে শেখ হাসিনা যখন দেশের সার্বভৌমত্ব শেষ করে ভারতের কলোনিতে বাংলাদেশকে পরিণত করেছিলেন, কি করেছিলেন আপনারা আসলে তখন একটু শুনতে চাই, একটু শুনতে চাই। কোথায় 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 ফাইট ব্যাক আছে, একটু এগুলো একটু সামনে আনেন যে আমরা এই করেছি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তখন এখন এটা করে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে। সার্বভৌমত্ব বললেই আমরা চুপ হয়ে যাব, আমাদের আমলারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন। সরি, দেশের সার্বভৌমত্ব নষ্ট করার, ধ্বংস করার সহযোগী অনেকেই ছিলেন এবং অনেকেই প্রতিবাদও করেন নাই, প্রটেক্টও করেন নাই। অনেকে চুপ ছিলেন, সবাই অ্যাক্টিভলি না হলেও অনেকেই চুপ ছিলেন। প্রতিবাদ যদি করে থাকেন খুব অল্প মানুষ হবে, সেটা আমরা জানি। একটা পর্যায়ে তারা খুব ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর কথাটা এর মধ্যে চলে এসছে, আমি সেটাই আসবো। কিন্তু একটা জায়গায় রিপোর্টে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কয়েকজন। এসব ভুয়া রিপোর্ট শব্দটা ব্যবহার করেছেন। নিয়ে টেনশন করার কিছু নাই, এগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা যাবে না, এগুলো আস্থা করে পড়ে থাকবে, এরকম ভাষা আছে। এরকম বহু কমিশন হয়েছে, মানে তাদের টোন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আরে এগুলো ব্যাপার ট্যাপার না, এসব কমিশন কতই হয়, একদম দিস ইজ দ্য ওয়ে অফ স্পিকিং। একদম এই ভাষা বলছি না, আস্থা করে পড়ে থাকবে, ভুয়া রিপোর্ট, এই শব্দগুলো তারা ব্যবহার করেছেন। এসব কমিশনের কোনো কথা আমরা বলি না, তারা বোঝেন এগুলো কোনো বেইল নাই। আসলে বেল শুধু কমিশনের না, সরকারেরও আছে কিনা আমি জানি না, কারণ কমিশন প্রধানকে নিয়ে যেটা বলেছেন সেই জায়গায় আসবো। এসব তারা বলছেন এবং একটা পর্যায়ে হুমকি এরকম দেয়া হচ্ছে। আমি এই জায়গাটা একটু যদি পড়ি, সেটা হলো, এটাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, এটাই সবচেয়ে বেশি হেডলাইন হয়েছে। জনপ্রশাসন কমিশনের যিনি প্রধান আছেন তাকে সরানোর জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে। শুধু তা না, একটা পর্যায়ে বলা হচ্ছে এরকম, আর যদি সরকার তাকে অপসারণ না করে তাহলে সেটা কিভাবে করাতে হবে তার টুলস তাদের জানা আছে, তারা ওটা করিয়ে ছাড়বেন। এবং অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা, এখানকার একজন ভদ্রলোক, তিনি তার ব্যক্তি